আজকে দশম শ্রেণীর আফ্রিকা কবিতা নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। চলে আসছি মূল কবিতায়। এই আফ্রিকা কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যা 1936 সালে প্রকাশ পেয়েছিল। এবার চলে আসছি কবিতায়। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। দেখো, এখানে উদ্ভ্রান্ত বলতে দিশাহীন সেই আদিম যুগে যখন স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা যখন এই যুগের সৃষ্টি হয়েছিল, তখন তার নিজের অসন্তোষের কারণেই কিন্তু সৃষ্টিকর্তা নিজের নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল, যার ফলে তার নিজের অধৈর্যের কারণে আফ্রিকার প্রতি একটি অবিচারই করা হয়েছে। আফ্রিকা দেশের ওপর সেই আফ্রিকা দেশ কোথায় অবস্থিত? প্রাচী ধরিত্রীর বুকে। প্রাচী অর্থে এখানে পৃথিবীর পূর্ব দিকের কথা বলা হয়েছে। সেই প্রাচী ধরিত্রীর বুকে অবস্থিত এই আফ্রিকা, যাকে রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রের যে ভয়াল রূপ, রুদ্র রূপ, সেই সমুদ্রের বাহু তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আফ্রিকাকে উদ্দেশ্য করে কবি বলছেন, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। অন্তঃপুর মানে অন্দরমহল। অর্থাৎ দেখো, বনস্পতি বলতে বড় বড় মহীরুহকে বোঝানো হয়েছে। বড় বড় যে গাছ, সেই গাছের নিবিড় পাহারায়, গাছ দ্বারা বেষ্টন করে রয়েছে আফ্রিকা মহাদেশ, এবং সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারছে না। সেই কারণে আফ্রিকা দেশের অন্তঃপুরে পৌঁছতে পারছে না সূর্যের আলো। সেই আফ্রিকা দেশে সেই আলোকে তাই কৃপণ বলা হয়েছে। অর্থাৎ সভ্যতার আলো তখনও পর্যন্ত কিন্তু আফ্রিকায় পৌঁছয়নি বা ঢুকতে পারেনি। সূর্যের আলোকে কিন্তু সভ্যতার আলো বলা হচ্ছে বা ইঙ্গিত করা হচ্ছে। চলে আসছি পরের অংশে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। দেখো, এখান থেকে অনেক প্রশ্ন আসবে। সেখানে মানে আফ্রিকা তুমি সংগ্রহ করেছিলে সেই নিরালা নিভৃত কোণে, যেখানে তুমি একা ছিলে। সেখানে তুমি সেই অবসরে তুমি কি করছিলে? দুর্গমের রহস্য, তোমার কাছে পৌঁছানো, তোমার দেশ বড্ডই দুর্গম জায়গা, সেই দুর্গমের রহস্য তুমি সংগ্রহ করছিলে। চিনছিলে তুমি জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, মানে প্রাকৃতিক বিপর্যয়ের কথা এখানে বলা হয়েছে। জলস্থলের প্রাকৃতিক বিপর্যয়, আকাশের দুর্যোগ, সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের সংকেতের সঙ্গে তুমি লড়াই করছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির এই যে একটা দুর্যোগের মুখোমুখি তুমি হয়েছিলে, সেই মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীতে মনে। কে মন্ত্র জাগাচ্ছিল? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। কোথায়? আফ্রিকার চেতনাতীত মনে। তখনও কিন্তু চেতনা অর্থাৎ শিক্ষার আলো পৌঁছয়নি, সভ্যতার আলো পৌঁছয়নি এই আফ্রিকায়, তাই সে কিন্তু চেতনাতীত ছিল। বিদ্রূপ করছিল, তার চোখ ফোটেনি, বিদ্রূপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। সে কিন্তু বিদ্রূপ করেছিল, ভীষণ যে ভয়ঙ্কর যে এই দুর্যোগটাকে সে বিদ্রূপ করছিল বিরূপের ছদ্মবেশে। সে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, তার ভয়কে সে হার মানাতে চেয়েছিল, লড়াই করছিল।
আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। দেখো, দুন্দুবি হচ্ছে একটা রণবাদ্য, নিনাদ ওর অর্থে হলো শব্দ বা আওয়াজ। সেই বাদ্যের আওয়াজে নিজেকে, সেই তাণ্ডব যে প্রাকৃতিক দুর্যোগের যে তাণ্ডব হয়, সেই তাণ্ডবের দুন্দুবি নিনাদে নিজেকে আফ্রিকা উগ্র করে বিভীষিকাময় চারিদিকে প্রচণ্ড বিভীষিকার মধ্যে সে নিজেকে প্রচণ্ড মহিমায় তুলে ধরেছিল তাণ্ডবের দুন্দুবি নিনাদে। পরের অংশে আসছি, দেখো, হায় ছায়াবৃতা। প্রশ্ন আসে, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে? কালো ঘোমটার নিচে ছায়াবৃতা কিন্তু আফ্রিকাকে বলা হয়েছে। কেন বলা হয়েছে? নোটস পেতে হলে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও। ছায়াবৃতা বলা হচ্ছে এই কারণেই, কারণ যেহেতু আফ্রিকা অপমানিত, লাঞ্ছিত, সভ্যতার আলো পৌঁছয়নি, তাই কিন্তু ছায়া দ্বারা সে আবৃত, চারিদিকে কিন্তু ছায়ায় ছায়া, তাই সে ছায়াবৃতা রমণী। কালো ঘোমটা মানে সভ্যতার আলো পৌঁছয়নি, আলো পৌঁছচ্ছে না, একদম অন্তপুরে সেই কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তার মানবরূপ। তোমার মানবরূপ মানে আফ্রিকাকে কবি বলছেন তোমার মানবরূপটা তখনও কিন্তু প্রকাশ্যে আসেনি, মানে সভ্য হয়নি, সমাজ তখনও এগোয়নি। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। উপেক্ষার আবিল দৃষ্টি বলতে স্রষ্টার উপেক্ষা, স্রষ্টার অবহেলাতেই এটা হয়েছে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা এলো? ঔপনিবেশিক শাসক দল কিন্তু এলো লোহার হাতকড়ি নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, মানে নখটা কিন্তু তাদের তীক্ষ্ণ। তোমরা যেমন হিংস্র প্রাণীর মতো লড়াই করছো, বাঁচার জন্য হিংস্র প্রাণী হয়ে গেছো, তোমাদের থেকেও কিন্তু শক্তিশালী হচ্ছে ওই ঔপনিবেশিক শাসক যারা আফ্রিকাকে দখল করতে এসেছিল, আফ্রিকার যারা থাকে তাদের ওপর অত্যাচার করেছিল, তারা কিন্তু নেকড়ের চেয়েও কিন্তু সাংঘাতিক। এলো মানুষ ধরার দল। মানুষ পশু শিকার করতে যায়, এরা মানুষ ধরতে গেছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও। তোমার সূর্যহারা অরণ্য, তুমি তো সূর্যই পাচ্ছ না, তুমি তো অরণ্যবাসী, মানে আফ্রিকা পুরো অরণ্য, একটা অরণ্যের দেশ, তো সেইখানে সূর্য পৌঁছচ্ছে না, তুমি তো সেই তোমার থেকেও ওরা কিন্তু অন্ধ, তুমি তো একরকম অন্ধই হয়ে আছো, তুমি দেখতেই পাচ্ছ না তোমার চারপাশে যে সমস্ত দেশ আছে তাদের তুমি দেখতেই পাচ্ছ না, আলো পৌঁছচ্ছে না, শিক্ষা পৌঁছচ্ছে না, শিক্ষার আলো, সভ্যতার আলো, সমাজ এগিয়ে যাওয়ার যে মন্ত্র কিছুই নেই সেখানে। তো সেখানে গর্বে অন্ধ, তারা আরও গর্বে কারা অন্ধ না শাসক শ্রেণী, ঔপনিবেশিক দল যারা সভ্যের বর্বর লোক, তারাই আসল অসভ্য। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ওপর অত্যাচার করলো, তোমাকে অপমান করলো, তোমার এত লাঞ্ছনা তুমি সহ্য করলে, তারা লাঞ্ছিত করলো, সেই কারণে কিন্তু কী হলো, তোমার অপমান হলো। তারা তাদের নির্লজ্জ নির্লজ্জ যে মানসিকতা বা নির্লজ্জ অমানুষতা তারা কিন্তু প্রকাশ করলো, তারা যে কতটা অমানুষ তারা নিজেদের নগ্ন করলে বোঝালো, নগ্ন করলো। তোমার ভাষাহীন ক্রন্দনে, তোমার ভাষাহীন ক্রন্দন বলতে কার কথা বলা হয়েছে? আফ্রিকাকে। তোমার ভাষাহীন ক্রন্দনে মানে তোমার ভাষা নেই, কান্নার কোনো ভাষা নেই। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ তোমার রক্তে তোমার মানে এতই মৃত্যু হয়েছে যে রক্তপাত হয়েছে, সেই রক্ততে চোখের অশ্রুতে মিশে তোমার মাটিতে যে ধুলি ছিল সব মিশে একটা মণ্ড হয়ে গেছে, কাদার পঙ্কিল হয়ে গেছে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যুদের কাঁটা মারা জুতো খটখট শব্দে তারা আসতো, বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাদের যে কাটা পড়া জুতোর যে চিহ্ন, সেই কাদার দিয়ে মারিয়ে তারা গেল, সেই চিরচিহ্ন দিয়ে গেল তোমার এই ইতিহাস। কেমন ইতিহাস? অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তো তাদের পাড়ায় পাড়ায় কী হয়েছে, যে আফ্রিকা অধিবাসীদের পাড়ায় পাড়ায় কী হচ্ছিল, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কিন্তু মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে কিন্তু পুজো আরতি চলছিল, শিশুরাও খেলছিল কিন্তু মায়ের কোলে, সেখানে দৈনন্দিন জীবনের কথা মায়ের কোলে। সেই সময় কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা।
কবি দেখছে, সেই সময় কবি উপলব্ধি করছেন কবি সুন্দরের আরাধনা বেজে উঠেছে। সুন্দর যা সত্যই তা, যা সত্য তাই সুন্দর। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। পশ্চিম দিগন্তে প্রদোষকাল বলতে সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাস, মানে প্রচণ্ড বাতাস ঝড় উঠেছে। সেই সময় রুদ্ধশ্বাসে গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো? গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো পশুরা। পশু বলতে এখানে ঔপনিবেশিক শাসক শ্রেণী। দিনের অন্তিম কালকে ঘোষণা করলো, বলল এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। কি হলো? যুগান্তের কবিকে কবি আহ্বান জানাচ্ছেন। কবির হৃদয় জেগে উঠেছে, বেদনাহত হয়েছে। তিনি বলছেন যে কবি এতটাই বেদনাহত, এতটাই তিনি মানে ক্ষতবিক্ষত হয়েছেন আফ্রিকার অবস্থায়, তিনি এতটাই বেদনাহত হয়েছেন, এতটাই দুঃখ পেয়েছেন। এই অনুভূতিতে তিনি বলছেন এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার যে সন্ধ্যাটা আসছে তার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীর দ্বারে যুগান্তের কবিদেরকে দাঁড়াতে বলা হয়েছে। অর্থাৎ এই আফ্রিকার কথাকে কবি আফ্রিকার মধ্যে দিয়ে তিনি লেখনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। যুগান্তের কবিকেও বলছেন যে তোমরা এই মানহারা মানবীকে আফ্রিকার পাশে দাঁড়াও। সে একজন রমণী হয়ে উঠেছে যে কিনা মান হারিয়ে ফেলেছে তার। বলো ক্ষমা করো, আমরা সকলে ক্ষমা চাই তার কাছে, ক্ষমা করো। কবি হৃদয় কেঁদে উঠেছে, ক্ষমা করো হিংস্র প্রলাপের মতো। অর্থাৎ তারা হিংস্র প্রলাপের মধ্যে একটা হিংস্রতার মধ্যে দিয়েই সেটাই হোক সভ্যতার তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। এই যে সভ্যতার শেষ পূর্ণবাণীটা কোনটা হবে? ক্ষমা করো, এই ছোট্ট কথাটা হবে সভ্যতার শেষ পূর্ণবাণী। আসতেই পারে প্রশ্ন যে সে সভ্যতার শেষ পূর্ণবাণী কোনটি? উত্তর হবে ক্ষমা করো। ঠিক আছে, ক্ষমা চাওয়ার কথা কবি এখানে বলেছেন বা কবি ক্ষমা প্রার্থনা করেছেন। এই গেল আফ্রিকার আলোচনা। এবার চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলো এখান থেকে আসতে পারে। প্রত্যেকে জানো 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু হয়েছে 1941-এ। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং করি ও কোমল এগুলো কাব্যগ্রন্থ। 1888 থেকে 1896 এই 8 বছরে তার কয়েকটা কাব্যগ্রন্থ। কটা কাব্যগ্রন্থ? 4টে। কী আছে? মানসী আছে, সোনাত্তরী আছে, চিত্রা আছে, চৈতালি আছে। এই পর্বের কাব্যগুলো তিনি নির্মাণ কৌশলের সাথে তিনি নিজের পরিচয় দিয়েছেন। এছাড়া দেখো খনিকা, নৈবেদ্য, কথা, কাহিনী, কণিকা এগুলো ওনার কবিতা, এগুলো ওনার কাব্যগ্রন্থ। এছাড়া গীতাঞ্জলি পর্ব আছে যেখানে 3টে কবিতা কাব্য আছে, যেখানে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, এটা গীতাঞ্জলি পর্বের কাব্যগ্রন্থ। 1916 বলাকা প্রকাশ পাচ্ছে, পূরবী পাচ্ছে 1925-এ, 1929-এ মহুয়া কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে। এছাড়া তার রবীন্দ্র কাব্যের শেষ পর্বে শুরু হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে। পুনশ্চ পর্ব, এই পর্বে কয়েকটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: শেষ সপ্তক, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগশয্যায়, আরোগ্য এইগুলো। আশা করছি এখান থেকে প্রশ্ন যাই আসুক না কেন তোমরা পারবে। কবিতা খুঁটিয়ে পড়লে তোমরা প্রশ্ন পারবে। এর পরের ক্লাসে থাকবে আফ্রিকা নিয়ে সমস্ত রকম প্রশ্নোত্তর, শর্ট প্রশ্ন, এমসিকিউ সব কিছু থাকবে পরের প্রশ্নে, পরের ভিডিওতে বা পরের ক্লাসে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, রেসপন্স করো। পুরো ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।